bet, the better the odds. $12,000. Go big or go home. একজন সদ্য রিটায়ার হওয়া লোক উইনফল নামক এক লটারির একটা দুর্বল ফাঁক ধরতে পারে। এরপর সে অঙ্কের কিছু তুখর হিসেব লাগিয়ে সেই লটারি থেকে কোটি কোটি টাকা জিততে থাকে। আর এত টাকা নিয়ে সে কি করলো জানেন? বিল্ডিং বানালো, গাড়ি কিনলো, নাকি ঘুরতে গেল কোনো সুন্দর দেশে? না ভাই, আসল সত্যিটা জানলে তুমি নিশ্চিত ভীষণ অবাক হবে। কিন্তু এই খেলায় সে মোটেও একা ছিল না। কিছুদিন বাদেই লটারি সেই ফাঁক বুঝতে পেরে মাঠে নামলো হার্ভার্ড ইউনিভার্সিটির কিছু জিনিয়াস ছাত্রছাত্রী। এরপরেই উভয়ের মধ্যে শুরু হয় এক নিঃশব্দ প্রতিযোগিতা। তবে প্রশ্ন হলো, এই লটারির গেমে শেষমেশ জিতল কারা? আর লটারি জেতার ফর্মুলা সত্যি কীভাবে কাজ করে? এই সব কিছুই জানবো 2022 সালে মুক্তি পাওয়া এক অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা জেরি অ্যান্ড মার্জ গো লার্জ এই মুভির গল্পে, যেখানে অঙ্ক, ষড়যন্ত্র আর বুদ্ধিমত্তা একসাথে মিশে গেছে এক দারুণ ছবিতে। মিশিগানের এভার্ট শহর, যেখানের জনসংখ্যা মাত্র 1,500-2,000-এর মতো। আর এই ছোট্ট শহরেই বাস করেন আমাদের গল্পের প্রধান হিরো জেরি এবং তার স্ত্রী মার্জ সেলভি। আজ তারা বেরিয়েছেন লটারির টিকিট কিনতে। শুরু থেকেই কিন্তু তিনি একেবারেই লটারি প্রেমী ছিলেন না। তার জীবন ছিল ভীষণ সাধারণ এবং নিয়মমাফিক। প্রতিদিন সময় মতো ঘুম থেকে ওঠা আর ঠিক সময়ে কর্নফ্লেক্স ফ্যাক্টরিতে গিয়ে কাজে লেগে পড়া, এই ছিল তার জীবন। তিনি দীর্ঘ 42 বছর ধরে সেই ফ্যাক্টরিতে একজন হিসেবরক্ষক বা অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। আর আজও তিনি ফ্যাক্টরিতে যাচ্ছেন ঠিকই, তবে তার মুখে দেখা যাচ্ছে একরকম বিষণ্ণতা, কারণ আজ তার রিটায়ারমেন্টের দিন। সেখানে পৌঁছে প্রতিদিনের মতোই কাজ শুরু করে দেয় জেরি। কিন্তু সহকর্মীরা বলে, আর কত কাজ করবে জেরি? 42 বছর ধরে তুমি এই কোম্পানির জন্য যা করেছো তা সত্যিই অসাধারণ। এবারে তোমার বিশ্রাম নেওয়ার বয়স। কিন্তু রিটায়ারমেন্টের কথা শুনেও জেরির মুখে তেমন কোনো আনন্দই নেই, কারণ সে তার নিয়মিত জীবন আর অঙ্কের হিসেব নিকাশ এত বেশি ভালোবেসেছে যে এই কাজগুলো ছাড়া তার জীবন যেন অসম্পূর্ণ মনে হচ্ছিল। এবারে রিটায়ারমেন্টের পর একদিন রাতে জেরির পরিবার ছোট্ট করে একটি ডিনারের আয়োজন করে তার অবসর জীবনটা উদযাপন করার জন্য। সেখানেই তারা জেরিকে উপহার দেয় একটি ফিশিং বোট, যেন তার অবসর সময়টা একটু রিল্যাক্স করে একটু মাছ টাছ ধরে কাটাতে পারে। জেরি চেষ্টাও করে হ্যাপি দেখাতে, পরিবারের সঙ্গে হাসি মুখে কথা বলতে। কিন্তু তার স্ত্রী মার্জ বুঝে ফেলে জেরির মনে ঠিক যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে গেছে। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। 1 মাস পর এক সকালে জেরি সিদ্ধান্ত নেয় মাছ ধরতে যাবে। সে নিজের ফিশিং বোটটা নিয়ে নদীর পাড়ে চলে আসে। কিন্তু সমস্যা হলো, জেরি এই সমস্ত কাজে একেবারেই পারদর্শী নয়। সে কোনো রকমে বোটটা জলে লাভালো ঠিকই, কিন্তু হঠাৎ লক্ষ্য করে তার গাড়িটা পিছন দিকে নদীতে নেমে আসছে। এবারে আতঙ্কে দৌড়ে গিয়ে সে গাড়ির মধ্যে ঢুকে গাড়িটা এত জোরে টানে যে তার ফিশিং বোটের মোটরটাই পুরো ভেঙে যায়। মানে শান্তিতে অবসর জীবনটা কাটানোর বদলে তার কাছে যেন সবকিছু ঘেঁটে যাচ্ছিল। এরপর একদিন জেরি শহরের এক রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিল। ঠিক তখনই তার নজরে পড়ে একটা উইনফল লটারির কার্ড। কৌতূহলে সে কার্ডটা হাতে তুলে নেয় আর তার পিছনের নিয়মাবলী পড়ে দেখতে থাকে। নিয়মগুলো পড়ে হঠাৎই তার মাথায় একটা সন্দেহ জাগে, এই গেমে হয়তো একটা অঙ্কের গ্যাপ আছে। সে তখনই টেবিল থেকে একটা টিস্যু পেপার নিয়ে লটারির ক্যালকুলেশন কষে দেখতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে তার সন্দেহ একদম ঠিক ছিল। লটারির অঙ্কে সত্যিই একটা দুর্বল দিক আছে, যেটা হয়তো কোম্পানির লোকেরা খেয়ালই করেনি। আর সেই ফাঁকটা ধরতে পারলে প্রতিবারই লটারি জেতা সম্ভব। এই গুরুত্বপূর্ণ বিষয়টা জানার পর জেরি ছুটে যায় তার পুরনো এক বন্ধু স্টিভের কাছে এবং পুরো ঘটনাটা তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে কিভাবে অঙ্কের ভুলটা সে ধরতে পেরেছে আর কিভাবে এটা থেকে লাভ করা সম্ভব। কিন্তু স্টিভ ব্যাপারটাকে একেবারেই পাত্তা দেয় না। সে বলে, এসব কি বলছো তুমি? এমন জিনিস আবার কখনো হয় নাকি? জেরি তাকে বারবার বোঝাতে চাইলেও স্টিভ বলে, এসব পাগলামি এখন বাদ দাও, এখন তোমার কাজ হলো শুধু অবসর জীবনটা উপভোগ করা। এরপর জেরি চলে যায় সোজা ব্যাংকে এবং তার সঞ্চয় করে রাখা টাকা থেকে তুলে নেয় $2,000। বাড়ি ফিরে সেদিন রাতে সে ঠিকভাবে ঘুমাতেই পারে না। পরদিন ভোর হতেই বেরিয়ে পড়ে পাশের শহর লেক সিটির উদ্দেশ্যে উইনফল লটারি কেনার প্ল্যান নিয়ে। লেক সিটির এক ছোট্ট দোকানে গিয়ে সে একসাথে কিনে ফেলে $2,000 লটারি টিকিট। দোকানের মহিলা তো একটু হতবাক, এতগুলো টিকিট একসাথে কেউ আবার কেনে নাকি? কিন্তু জেরি লটারি কেনার পর চুপচাপ সেই দোকান থেকে চলে আসে। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। এক সন্ধ্যায় সে টিভি অন করে বসে যায় উইনফল লটারির সেই রোল ডাউন শো দেখতে। হাতে খাতা কলম নিয়ে পুরো অ্যাকাউন্টেন্টের মুড এসে রেডি। কিন্তু ঠিক তখনই তার স্ত্রী মার্জ মার্কেট থেকে ফিরে আসে এবং অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি লটারি শো দেখছো? জেরি ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি বলে, আরে না না, এমনি চ্যানেল ঘোরাতে গিয়ে এটা এসে গেছে, আমি তো এসব কিছু দেখিও না। এবারে মার্জ সেখান থেকে চলে যেতেই জেরি ফাইনাল নাম্বারগুলো খাতায় টুকে নেয়। এরপর এক নিরিবিলি কফি শপে গিয়ে তার সব টিকিট মিলিয়ে দেখে যে তার নাম্বারগুলো আদেও জিতেছে কিনা। কিন্তু হিসেব করে সে বুঝতে পারে সে কোনোভাবেই জিততে পারেনি। এই ঘটনা জেরিকে অনেকটাই মন মরা করে দেয়। সে দিন দিন চুপচাপ হয়ে যায়, মুখে হাসি থাকলেও মনটা যেন ভারী হয়ে থাকে। মার্জ টের পায় কিছু একটা আছে যা জেরি আমার থেকে লুকাচ্ছে। সে জিজ্ঞাসাও করে, সব ঠিক আছে তো? কিন্তু জেরি তখনও সত্যিটা বলতে চায় না। একদিন সন্ধ্যায়
তারা দুজন একসাথে বসে গল্প করছিল। কথার ফাঁকে হঠাৎ এক জায়গায় জেরির মাথায় একটা ক্লিক করে। সে বুঝতে পারে ঠিক কোথায় তার ক্যালকুলেশনে ভুল হয়েছিল, আর সেই মুহূর্তেই হার মানা জেরি আবারও সাহস ফিরে পায়। এবার সে আরো দৃঢ় মন নিয়ে ঠিক করে এই লটারির অঙ্ক সে ভেদ করবেই, এবং তখন থেকেই শুরু হয় আসল গল্প। পরদিন সকালে আগের বার সে যেমন $2000 তুলে পরীক্ষা করছিল, এবারে সে ব্যাংকে থেকে তুলে নেয় $8000। তার সঞ্চয়ের প্রায় পুরো টাকাটাই বলা চলে। এবারে ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে সে সেই তরুণী কর্মীকে হঠাৎ করে বোঝাতে শুরু করে, দেখো, যদি আমি একটা কয়েনকে 1000 বার টস করি তাহলে হয়তো 60% হেড পড়বে, কিন্তু যদি আমি এই কয়েনটাকেই 5000 বার টস করি তাহলে সম্ভাবনার কিন্তু আরো বেশি বেড়ে যাবে। জেডির কথা মেয়েটি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। তার মুখে হাসি থাকলেও মনে মনে ভাবে, জেডি সব কি বলছে, মাথা ব্যথা খারাপ হয়ে গেল না কি? কিন্তু জেরির কোনো মাথা ব্যথা নেই। টাকা তুলে সে সোজা চলে যায় সেই পাশের শহর লেক সিটিতে, যেখানে আবারও ঢুকে পড়ে সেই ছোট্ট দোকানে উইনফল লটারি কিনতে। এবারে দোকানের সেই মহিলা আরো অবাক, কারণ জেরি সরাসরি বলে বসে, আমি $8000 উইনফল লটারির টিকিট চাই। এক মুহূর্ত মহিলাটি থমকে যায়, কিন্তু ব্যবসা তো ব্যবসায়ী। সে ধীরে ধীরে হাজার হাজার টিকিট প্রিন্ট করে জেরিকে দিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখি জেরি এবং তার স্ত্রী তার দুই পুরনো প্রতিবেশী বন্ধুর সঙ্গে বসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে। গল্পের ছলে তারা আলোচনা করে এক সময় তাদের শহরে হতো একটা বার্ষিক উৎসব, জ্যাজ ফেস্ট, যেটা ছিল পুরো শহরের প্রাণ, ঠিক যেন মেলার মতো। গান, খাওয়া দাওয়া, আনন্দ। ছোট্ট শহরটার মানুষদের কাছে সেটা ছিল একটা বিশাল ব্যাপার। কিন্তু কিছু আর্থিক সমস্যার কারণে কয়েক বছর ধরে ফেস্টটা বন্ধ হয়ে গেছে, এবং তা নিয়ে তাদের সবার মন ভীষণ খারাপ। কিছুদিন পর আবারও শুরু হয় সেই রোল ডাউন লটারির ঘোষণা। সে লাকি নাম্বারগুলো টুকে নিয়ে এবারও নিরিবিলি একটা কফি শপে বসে হাতে খাতা কলম নিয়ে ক্যালকুলেশন শুরু করে দেয়। নাম্বার মিলিয়ে মিলিয়ে যখন সে শেষ পর্যন্ত হিসেবে পৌঁছায়, তার চক্ষু চড়ক গাছ। সে জিতেছে পুরো $15700, মানে $8000 ইনভেস্ট করে $15700 টোটাল জিতেছে। এবার একটা অদ্ভুত আনন্দ হতে থাকে তার মধ্যে। ক্যালকুলেশন তো একদমই ঠিক ছিল, সে একদম ভুল করেনি। সে সেই টাকাগুলো নিয়ে বাড়ি ফিরে আসে, আর সব টাকা একটা পপকর্নের ডাব্বার ভেতরে লুকিয়ে রাখে, যাতে কেউ সন্দেহ না করে। এরপর একদিন সে তার ছেলের পরিবার আর প্রতিবেশী বন্ধুদের ইনভাইট করে একটা ছোট্টখাট্ট পরিবারের গেট টুগেদারে। বাইরে থেকে দেখলে মনে হবে জেরি তো শুধু তার রিটায়ার লাইফ উপভোগ করার জন্য এমন গেট টুগেদার আয়োজন করছে, কিন্তু আমরা জানি ওই পপকর্নের ডাব্বার ভেতরেই লুকিয়ে আছে এই সমস্ত আয়োজনের আসল কারণ। একটু বাদে জেরি রান্নাঘর থেকে খাবার আনতে গিয়ে স্টোর রুম থেকে কিছু শব্দ পায়। ঢুকে দেখে তার ছোট্ট নাতনি সেই পপকর্নের ডাব্বাটা খুলে ফেলার চেষ্টা করছে। এবার সে তো কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে তার নাতনির হাত থেকে পপকর্নের ডাব্বাটা নিয়ে নেয়, আর সেখান থেকে টাকাটা বার করে অন্য আরেকটা বাক্সে রেখে দেয়। সবাই বাড়ি ফিরে গেলে রাতে গার্ডেন পরিষ্কার করতে করতে হঠাৎ মার্চ আসে। এসে জিজ্ঞাসা করে, তুমি স্টোর রুমের ব্যাপারে আমাকে কিছু বলনি কেন? জেরি ভেবেছিল হয়তো তার টাকাগুলো সে দেখে ফেলেছে। এই ভেবে তার স্ত্রী মার্চের কাছ থেকে সে আর কিছু লুকোতে চায় না, সরাসরি বলে ফেলে, আমি লটারি জিতেছি, আর ওই টাকাগুলোই আমি স্টোর রুমে লুকিয়ে রেখেছিলাম। মার্চ একটু অবাক হয়, তারপর মুচকি হেসে বলে, আরে আমি তো শুধু জানতে চাইছিলাম যে বিস্কুটটা স্টোর রুম থেকে শেষ হয়ে গেল কিভাবে। এবারে জেরি আর কিছু না লুকিয়ে সবটা তার স্ত্রীকে বলে দেয়, যে কিভাবে সে পুরো সেভিংসের টাকাটা লটারির ক্যালকুলেশনে লাগিয়ে প্রায় $15000 জিতেছে। মার্চ তো এসব কিছু শুনে ভীষণ এক্সাইটেড হয়ে যায় এবং বলে, তুমি আমার কাছ থেকে এসব এতদিন লুকিয়ে রেখেছিলে, এবার আর না, বরং এই তো সময় জীবনে বড় কিছু করার। তাই তারা দুজনে ঠিক করে সেই $15000 পুরোটা আবারও উইনফল লটারিতে ইনভেস্ট করবে। কিন্তু যখন তারা সেই পুরানো দোকানে পৌঁছায়, বুঝতে পারে এই শহরে তো লটারি কেনার কোনো লোকই নেই এখন। তাই দোকানদার লটারির মেশিনটা তুলে ফেলেছে। এবারে জেরি ও মার্চ ছুটে যায় স্টিভের কাছে, কারণ সে একটু অনলাইনের কাজ এবং ট্রাভেল এজেন্সিরও কাজ করতো, এবং সেখান থেকেই তারা খোঁজ করতে থাকে কোথায় পাওয়া যাবে উইনফল লটারির টিকিট। সার্চ করে দেখে তাদের শহর থেকে 10 ঘন্টা দূরের একটা শহরে এখনো উইনফল লটারির টিকিট মেলে। একটু চিন্তায় পড়ে গেলেও তারা সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, তাহলে আমরা ওখানেই যাব। পরদিন সকালে জেরি ঘুম থেকে উঠে দেখে মার্চ একেবারে জঙ্গলের অভিযানে যাওয়ার মতো যেন ব্যস্ত। খাবার, জলের বোতল, কাপড়, দরকারি জিনিস সব প্যাক করে ফেলেছে। তাকে দেখে জেরি বলে, তোমায় দেখে মনে হচ্ছে যেন তুমি ব্যাংক ডাকাতি করতে যাচ্ছ। তবে মার্চ মজা করে উত্তর দেয়, না, ব্যাংক ডাকাতি তো নয়, তবে তার থেকেও বেশি রোমাঞ্চকর হতে চলেছে। পৌঁছেই ঢুকে পড়ে লটারি টিকিটের দোকানে, যেখানে দোকানের ভেতর তখন এক ছোট্ট ছেলে ছাড়া আর কেউ নেই। ঢুকেই তারা জানায়, আমরা 8000 উইনফল লটারি কিনতে চাই। দোকানের মালিক বিল একটু অবাক হলেও বলে, আমার দোকানের মেশিনটা একটু স্লো, তাই প্রতি ঘন্টায় 1000 খানা করে টিকিটই প্রিন্ট করতে পারে, তোমরা চাইলে নিজেরাই প্রিন্ট করতে পারো। মার্চ বলে, ঠিক আছে, তাহলে আমরাই করে নিচ্ছি, কি আর করা যাবে। এরপর তারা দুজনে নিজের হাতে 8000 টিকিট প্রিন্ট করে এবং সেই দোকান থেকে কিছুটা দূরেই একটা হোটেল ভাড়া নিয়ে যায়। রাত হয়ে এলে আবারও সেই রোল ডাউন শো শুরু হয়। তারা খাতায় নাম্বারগুলো নোট করতে থাকে, আর রাতভর তারা দুজনে মিলে লাকি নাম্বারগুলো মিলিয়ে দেখতে থাকে সব টিকিটের সঙ্গে। সকালে যখন পুরো হিসেব কষে তারা দেখে, তারা বুঝতে পারে তারা যে পরিমাণ টাকা ঢেলেছিল সেটা তো উঠে এসেছেই, আরো $21000 অতিরিক্ত ইনকাম হয়েছে। এবারে প্রথমবারের মতন এত টাকা চেক হাতে পেয়ে তো তারা ভীষণ খুশি হয়। এবারে মার্চ জিজ্ঞাসা করে, সব ঠিক আছে, কিন্তু ভাবো তো, আমরা ছাড়া এই লটারির দুর্বল দিকটা আর কি কেউ ধরতে পেরেছে? এবারে আমরা চলে যাই হার্ভার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে, কেমব্রিজ শহরে। সেখানে এক ছাত্র টাইলার, যে লটারির বিভিন্ন গাণিতিক কৌশল নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে। তার স্বপ্ন যে কোনো একটা লটারির ফাঁক খুঁজে বার করে কোটি কোটি টাকা উপার্জন করা। এমন সময় তার রুমমেট এরিক এসে বলে, আরে বন্ধু,
বন্ধু আর কত লটারি হিসেব করবি, এবার পড়াশোনায় একটু মন দে, সামনেই তো এক্সাম। টাইলার মুচকি হেসে উত্তর দেয়, রেজাল্ট আমি সবসময় ভালো করি, কিন্তু এখন আমি যা করছি একদিন দেখবি সবাই এর জন্য তোরা আমায় প্রশংসা করবি। টাইলার বিভিন্ন লটারির হিসাব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। হঠাৎ করে তার চোখে পড়ে যায় উইনফল লটারির সেই গেম, যেটার অঙ্ক দেখে তার মনেও সন্দেহ জাগে যে এই গেমের নিশ্চয়ই কোনো ফাঁক আছে। এদিকে জেরি ও মার্জ যখন শহরে ফিরছে তখন মার্জ হঠাৎ জানায় যে গাড়িটা থামাও। এবারে তারা দুজনেই গাড়ি থেকে নেমে শহরের সামনে দাঁড়ায়। মার্জ বলে, দেখছো এই শহরটাকে, এখানকার মানুষজন আমাদের কত কিছু দিয়েছে, কিন্তু আমরা কি কোনোদিন তাদের কিছু ফিরিয়ে দিতে পেরেছি? কিন্তু আজ আমাদের হাতে সেই সুযোগটা আছে, এই শহরকে নতুন রূপে গড়ে তোলার, মানুষের দারিদ্রতা ঘোচানোর। জেরিও এই বিষয়টা শুনে ভীষণ খুশি হয় এবং তার সঙ্গে একমত হয়। তারা পরদিন থেকেই শহরের সকল মানুষকে একত্র করে জানায়, আমরা উইনফল নামক একটা লটারির দুর্বল দিক খুঁজে পেয়েছি। যদি সবাই মিলে এই লটারিতে ইনভেস্ট করি তাহলে আমরা নিশ্চিতভাবেই জিতবো। এটা শুনে তো গোটা শহর ভীষণ উৎসাহিত হয়ে পড়ে। সবাই মিলে লটারি কেনার জন্য টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এমনকি জেরির ছেলে এবং বৌমাও সেই ইনভেস্টমেন্টে যোগ দেয়। এবার তারা ফের সেই লটারি দোকানে পৌঁছায়। দোকানে গিয়ে দোকানদার বিলকে জানায়, আজ আমরা মোট $40,000 টিকিট প্রিন্ট করাবো। বিল তো শুনে অবাক, কারণ সেই টিকিট প্রিন্ট করতে করতে তাদের সারা রাত বেরিয়ে যাবে। এদিকে বিল জানায়, আজ আমার মুড একদম ভালো নেই, কারণ কিছুদিনের মধ্যেই আমার ডিভোর্স হতে চলেছে, তাই আমি দোকান বন্ধ করে বন্ধুদের সঙ্গে একটু ড্রিঙ্ক করব। আর এই সমস্ত কিছু আসলে আমি কাস্টমারদের সামনে করি না। তখন জেরি একটু বুদ্ধি খাটিয়ে বলে, যদি তুমি আমাকে কাস্টমার না ভেবে তোমার পার্টনার ভাবো তখন? বিল অবাক হয়ে বলে, মানে তুমি কি বলতে চাইছো? তখন জেরি সেই লটারি ইনভেস্টমেন্টের পুরো পরিকল্পনাটা তাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। ব্যাপারটা বুঝে এবার বিলও রাজি হয়ে যায়, এমনকি তার দুই বন্ধুকেও রাজি করিয়ে ফেলে সেই টিকিটে ইনভেস্ট করার জন্য। এবার জেরি ও মার্জ সমস্ত টিকিট প্রিন্ট করে হোটেলে ফিরে আসে। ক্লান্ত শরীর নিয়ে তারা টিভি খুলে রোল ডাউন শোটা দেখে এবং লাকি নাম্বারগুলো নোট করে নেয়। এবারে সেদিন রাতে অতিরিক্ত ক্লান্ত থাকার কারণে তখনই টিকিট মেলাতে চায়নি, ভাবে পরদিন সকালেই আমরা টিকিট মিলিয়ে দেখবোক্ষণ। পরদিন সকালে তারা একটু দেরি করে ঘুম থেকে ওঠে এবং দেখে হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ছে। দরজা খুলে দেখে সেই দোকানদার বিল তাদের হোটেল পর্যন্ত চলে এসছে এবং বিল ভীষণ এক্সাইটেড হয়ে জানায় যে লটারির রেজাল্ট এসে গেছে, আমার দোকান থেকে বিক্রি হওয়া সমস্ত উইনফল টিকিট থেকে $42,000 জিতেছে। জেরি দ্রুত জানতে চায়, তোমার দোকান থেকে আর কে টিকিট কিনেছিল? বিল সোজা উত্তর দেয়, সব টিকিট তো তোমরাই কিনেছিলে, আর কেউ নয়। এবারে এটা জানার পর তো জেরি আর মার্জ উল্লাসে ফেটে পড়ে আর ভীষণ খুশি হয়ে জানায়, মানে আমাদের টাকাটা এখন ডবল হয়ে $82,000 হয়ে গেছে। এই আনন্দের মুহূর্তে তারা সিদ্ধান্ত নেয় পুরো শহরবাসীকে খবরটা জানাবে। আর শহরকে যখন তারা জানায় সেখানকার প্রতিটি মানুষ ভীষণ খুশি হয়। এটা তাদের কাছে শুধু টাকা নয়, এটা ছিল তাদের একটা নতুন জীবনের শুরু। পরের দৃশ্যে আমরা দেখি হার্ভার্ড ইউনিভার্সিটি। সেখানে টাইলার তার বন্ধু এরিককে জানায়, এই উইনফল লটারির গেমে আমি একটা দুর্বল ফাঁক খুঁজে পেয়েছি। কিন্তু এরিক চিন্তিত হয়ে বলে, এই ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের কাছে তো কোনো টাকাই নেই, তাহলে টাকা কোত্থেকে পাবো? এবং হঠাৎ তাদের মাথায় আসে একটি চমৎকার আইডিয়া এবং সব ক্লোজ ফ্রেন্ডদের ছোট্ট একটি পার্টিতে ডেকে নিয়ে আসে। সেখানে টাইলার জানায়, আমরা এই লটারির একটা ফাঁক খুঁজে বার করেছি, যদি তোমরা নিজেদের বাড়ি থেকে টাকা চেয়ে এনে এখানে ইনভেস্ট করো, প্রতিবারেই আমরা জিতবো, এটা একদম নিশ্চিত। এমন নিশ্চিত জেতার খবর শুনে তার বন্ধুরা তার কথা মতোই রাজি হয়ে যায়। অন্যদিকে শহরের মানুষজন প্রাণপণে তাদের একমাত্র উৎসব জেজ ফেস্ট পুনরায় চালু করতে চায়। এবারে জেরি শহরের মানুষজনদের সঙ্গে একটা মিটিং করে এবং বলে, আমাদের পরিকল্পনা যদি ছড়িয়ে পড়ে, লটারি কোম্পানির লোকেরা জানতে পারলে তারা তাদের সেই দুর্বল দিকটা ঠিক করে সবকিছু বন্ধ করে দিতে পারে। আর এই কারণেই সবাই একমত হয় যে যত তাড়াতাড়ি সম্ভব অনেক বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে এবং সেই টাকা দিয়ে জিতে শহরের উৎসবকে আবার পুনরায় গড়ে তুলতে হবে। এবারে জেরি আর মার্জ তাদের লটারিতে $6 লাখ ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয়। এবারে তারা বিলের দোকানে এসে $6 লাখ দিয়ে টিকিট প্রিন্ট করতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই সে লক্ষ্য করে এক অচেনা মহিলা দোকানে ঢুকে কিছু জিনিস নিয়ে চলে যাচ্ছে। মার্জ অবাক হয়ে জিজ্ঞাসা করে, ওই মহিলা কে, আর টাকা না দিয়ে চলে গেল তুমি কিছু বললে না? বিল চিন্তিতভাবে জানায়, ও আমার স্ত্রী, আমাদের খুব তাড়াতাড়ি ডিভোর্স হতে চলেছে। ও নিজের বয়ফ্রেন্ডের সাথে যখন তখন এসে আমার দোকান থেকে জিনিসপত্র নিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি টাইলার $10,000 ইনভেস্ট করে $50,000 জিতে যায়, যা দেখে তার বন্ধুরা আরো বেশি বিশ্বাস করতে শুরু করে তার উপর। টাইলার তাদের উৎসাহিত করে বলে, আমরা আরো বেশি ইনভেস্ট করলে আরো বেশি টাকা ইনকাম করতে পারবো। এদিকে সে নিজে কোনো কাজ করে না, সব টিকিট ফিল আপ, কাউন্টিং এবং কাজগুলো বাকি স্টুডেন্টকে দিয়েই করায়। একটু বাদেই এরিক চিন্তিত হয়ে বলে, আমি স্টেট লটারির তথ্য হ্যাক করেছিলাম এবং সেখান থেকে জানতে পেরেছি আর একটা গ্রুপও রয়েছে, আর তারা অনেক আগে থেকেই এই ফাঁকটা বুঝে গেছে এবং দীর্ঘদিন ধরে তারা টাকা ইনকাম করে চলেছে। কিন্তু তারাও এইভাবে টাকা জিততে থাকলে তো আমাদের বেশি পরিমাণ টাকা জেতার কোনো সম্ভাবনাই থাকবে না। তখন টাইলার ও এরিক সিদ্ধান্ত নেয় তারা ওই আর একটা গ্রুপের সঙ্গে গিয়ে কথা বলবে। এদিকে সেদিন ছিল জেরি ও মার্জের অ্যানিভার্সারি। সেই রেস্টুরেন্টের মধ্যেই নিজেদের মতো করে একটু সেলিব্রেট করছিল ওরা। ঠিক তখনই টাইলার এবং এরিক সেখানে এসে হাজির। কথার মাঝেই স্পষ্ট হয়ে যায় যে এই ইউনিভার্সিটির ছাত্ররাই লটারির ফাঁকটা ধরে ফেলেছে। এবারে টাইলার আর কোনো কথা না ঘুরিয়ে জেরিকে সরাসরি বলে, দেখো, আমরা যদি একসাথে খেলি তাহলে কেউই বেশি
বেশি লাভ করতে পারবো না, তাই আমি চাই তুমি এই গেম থেকে বেরিয়ে যাও। এরপর আমি পুরো টিমটাকে লিড করে ইনকাম করা শুরু করব। কিন্তু তখনই জেরি জানিয়ে দেয় আমরা শুধু টাকার জন্য এই কাজটা করছি না, এটার পিছনে আমাদের একটা বড় স্বপ্ন আছে, একটা সৎ উদ্দেশ্য আছে, তাই তোমাদের এই প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না, সরি। এবারে টাইলার রেগে গিয়ে বলে তুমি একটা সামান্য ম্যাথামেটিশিয়ান, আমার ইন্টেলিজেন্সের সঙ্গে তুমি একদমই টিকতে পারবে না। কিন্তু এবার জেরি এমন কিছু বলে বসে যেটা টাইলারের ইগোতে গিয়ে বাজে। তুমি কি জানো নির্দিষ্ট অ্যামাউন্ট জেতার পর কিছু এক্সট্রা ডলারও পাওয়া যায়? সেটা কি তুমি তোমার গ্রুপের সঙ্গে ভাগ করে নিয়েছো? এই কথা শুনে এরিকের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কারণ টাইলার অতিরিক্ত লাভের অংশ কারোর সঙ্গে শেয়ার না করে নিজের কাছেই রেখে দিত। অন্যদিকে ডিভোর্সের গন্ডগোলে বিল তার ঘর প্রপার্টির বেশিরভাগটাই তার স্ত্রীকে দিয়ে দিতে বাধ্য হয়, শুধু একটা জিনিস ছেড়ে, সেটা হল জিএস স্ট্র্যাটেজি নামে একটা ছোট্ট ইনভেস্টমেন্ট শেয়ার, যেটাতে তার বউ অতটা বেশি গুরুত্ব দেয় না। ডিভোর্সের অফিস থেকে বেরিয়ে আসার সময় তার এক্স ওয়াইফ জানতে চায় এই জিএস স্ট্র্যাটেজিটা আবার কি। এবারে বিল হালকা হেসে জানায় ও কিছু না, এই কোম্পানিতে শুধু আমার একটা শেয়ার আছে, আর যে কোম্পানি প্রতি মাসে কোটি কোটি টাকা লটারি জেতে। ঘর আর প্রপার্টি নিতে পারলেও যেখান থেকে লাখ লাখ টাকা আসছে সেই একমাত্র জায়গাটাই তার নজর এড়িয়ে গেছে। একদিন এক টিভি রিপোর্টের মহিলা মায়া জর্ডন সরাসরি পৌঁছে যায় উইনফল লটারি কোম্পানির হেড অফিসে। সে আসলে চেয়েছিল জেরির বিষয়টা সেই মালিকের কাছে তুলে ধরতে, কেননা দীর্ঘদিন ধরে মায়া জেরির উপর লক্ষ্য রাখছিল, কিন্তু কোম্পানির সিইও অত্যন্ত ব্যস্ত থাকার কারণে তার কোনো কথারই গুরুত্ব দিতে চায় না। এদিকে হঠাৎ একদিন টাইলার এসে হাজির হয় জেরির শহরের এক কফি শপে আচমকাই তার সঙ্গে দেখা করে এবং এক প্রকার তাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে যায়। টাইলার জেরিকে জানায় তুমি এই গেমটা খেলা ছেড়ে দাও, নইলে তোমার এবং তোমার পুরো টিমের বড় কোনো ক্ষতি করে দিতে পারি, এবং বলে আমরা যদি স্টেট লটারি কোম্পানির সার্ভার হ্যাক করে তোমার লোকেশন বের করতে পারি তাহলে ভাবো তোমার অ্যাকাউন্টে ঢুকতে আমাদের কতক্ষণ লাগবে। সে আরো বলে তোমরা যতদিন খেলেছো যা জিতেছো সেটুকু নিয়ে খুশি থাকো, আর এখন চুপচাপে গেম থেকে সরে যাও। এই কথাগুলো শুনে স্বাভাবিকভাবে কিছুটা জেরি ভেঙে পড়ে, কারণ এই খেলায় সে একা ছিল না, তার শহরের অসংখ্য সাধারণ মানুষ যারা নিজেদের শেষ সঞ্চয়টুকু এই লটারিতে ইনভেস্ট করেছিল। তাই সে আর কোনো রিস্ক না নিয়ে একদিন একটা ছোট্ট মিটিং ডাকে এবং শহরের প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেয় আমাদের সামনে কিছু সমস্যা এসেছে, তাই এই গেমটা আর খেলা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় জেরি এক প্রকার ভেঙে পড়েছিল, কিন্তু ঠিক তখনই তার ছেলে এসে তার বাবার মনোবল বাড়ায়। সে বলে তুমি জানো তুমি এই শহরের জন্য ঠিক কতটা করেছো, তোমার জন্যই আজ এই মরা শহরটা আবারও বেঁচে উঠেছে, আবারও স্বপ্ন দেখতে শিখেছে। আজ এদের চোখে শুধু একটাই ভরসা, সেটা হলো তুমি। আর তুমি একটা ইউনিভার্সিটির সাধারণ ছাত্রের হুমকিতে পিছিয়ে যাচ্ছ। আর সব থেকে বড় কথা, তুমি তো টাকার লোভী নয়, বরং এই শহরের উন্নয়নের জন্য লটারি খেলছো। কিছুদিন পরেই মার্চ জেরিকে জানায় যেন আজকেই কিন্তু সপ্তাহের সেই রোল ডাউন হতে চলেছে। জেরি মনমরা হয়ে জবাব দেয় আমি জানি, কিন্তু যেটা সবার জন্য ভালো সেটাই আমি করছি, বেশি ঝুঁকি নিয়ে সবকিছু হারানোর চাইতে এখানেই থেমে যাওয়া ভালো। তখন মার্চ তাকে বুঝিয়ে বলে তোমায় আমি যতটা চিনি তুমি কখনো কোনো সমস্যাকে পাশ কাটাও না, বরং তার গভীরে গিয়ে সমাধান খুঁজে বার করার চেষ্টা করো। তাহলে এই সামান্য সমস্যায় তুমি পিছিয়ে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর খেলতে হবে না, কিন্তু অন্তত এই রোল ডাউন পর্যন্ত তো আমরা খেলি। মার্চের কথায় জেরি নতুন করে মনে সাহস পায় এবং অবশেষে ফিরে যায় বিলের দোকানে আবারও লটারির টিকিট কিনতে। অপরদিকে টাইলার এবং এরিক যখন দেখে যে তাদের পর্যাপ্ত পরিমাণে লটারির টিকিট কেনা হয়নি, তখনই তারা হ্যাকিং এর মাধ্যমে বুঝতে পারে যে জেরি এবং মার্চ আবারও সেই খেলায় অংশ নিয়েছে। এবারে আবেগের বসে টাইলার এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, এই উইকেন্ডে রোল ডাউন হওয়ার আগেই আমরা পুরো লটারি সিস্টেম হ্যাক করব এবং নির্দিষ্ট সময়ের আগেই অতিরিক্ত অ্যামাউন্টের হিসেব দেখিয়ে আমরা রোল ডাউন করিয়ে দেবো, যাতে সব টিকিট ছাপানোর আগেই আমরা সমস্ত অ্যামাউন্ট জিতে নিতে পারি। এরিক একটু দ্বিধায় পড়ে যায় এবং বলে এত টাকা জেতার জন্য তো প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু আমাদের এত টাকা দেবে কে? তখন টাইলার তাদের পরিকল্পনা আরো বড় করতে শুরু করে। সে দেশের বড় বড় বিজনেস ইনভেস্টারদের কাছে যায় এবং তাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে যে আমাদের বিগত রেকর্ড অনুযায়ী তোমরা বুঝতেই পারছো যে আমাদের হার হয়নি এবং এতে টাকা ইনভেস্ট করলে জিত একেবারেই নিশ্চিত। তখন এক ইনভেস্টার প্রশ্ন করে তুমি সামান্য একজন ইউনিভার্সিটির ছাত্র হয়ে এত টাকা ইনভেস্টারদের কাছ থেকে যে নিচ্ছ সেটা কি তোমার বাবা জানেন? কিন্তু টাইলার গর্ব করে বলে আমার বাবা এসব বিষয়ে কিছুই জানেন না, আর জানার দরকারটাই বা কি? কিন্তু এক রাতে আর $1 মিলিয়ন ইনকাম করতে পারবেন না, কিন্তু আমি পারবো। ইনভেস্টারদের কাছ থেকে টাকা হাতে পাওয়ার পর আর দেরি না করে টাইলার ও এরিক তাদের পুরো টিম নিয়ে নেমে পড়ে ফিল্ডে, কারণ এবার তাদের অনেকগুলো দোকান থেকে একসঙ্গে হাজার হাজার লটারির টিকিট প্রিন্ট করতে হবে। এদিকে হঠাৎ করে বিল ছুটে আসে জেরি আর মার্জের কাছে। সে দমবন্ধ গলায় জানায় এই মাসের দ্বিতীয় সপ্তাহেই রোল ডাউন হয়ে গেছে। এটা শুনেই জেরি অবাক হয়ে বলে কি বলছো? রোল ডাউন তো সবসময় মাসের শেষে হয়, তাহলে এত তাড়াতাড়ি হয়ে গেল যে? এবং মুহূর্তেই সে বুঝে যায় এই কার্যকলাপ আর কারণ নয়, সেই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরই। এবারে জেরি কাউকে কিছু না বলে হঠাৎ গাড়ি নিয়ে চলে যায় হার্ভার্ড ইউনিভার্সিটির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সে সোজা টাইলারের সামনাসামনি দাঁড়ায় এবং জেরি টাইলারকে জানায় তুমি একবার বলেছিলে তুমি এই গেমটা খেলছো কারণ তোমার সামনে আর কিছু করার ছিল না, কিন্তু আমি এই গেমটা খেলতাম কারণ আমার একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, আমার শহরের মানুষ এবং তাদের ভবিষ্যৎ। সে যাই হোক,
কিন্তু যারা তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে কোটিপতি হতে সাহায্য করছে তাদের জন্য তুমি কি করেছো? এই কথাটুকু বলেই জেরি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু তার কথাগুলো রয়ে যায়। আমরা সারাদিন ক্যালকুলেশন, কাউন্টিং আর রানিং করলাম, কিন্তু আসলে আমাদের ফিউচারটা কি? এবং এরিকের কাছ থেকে হয়তো ওরা এটাও জানতে পেরেছিল যে লাভের অতিরিক্ত অংশ টাইলার নিজের কাছে রেখে দেয়। শহরে ফিরে জেরি আর মার্চ বাকি টিমের সঙ্গে বসে আলোচনা করে যে এবার কি করা উচিত। সেই মুহূর্তেই জেরির মাথায় একটা চিন্তা আসে, এই ইউনিভার্সিটির ছাত্ররা যদি এত সহজেই হ্যাক করে আগে ভাগে রোল ডাউন করিয়ে দিতে পারে, তাহলে আমি একদম নিশ্চিত যে লটারি কোম্পানির লোকেরা এই বিষয়টা ধরতে পারছেন না বা একদমই জানেন না। এই রহস্যের পেছনের সত্যতা জানতে জেরি এবং মার্চ রওনা দেয় বস্টন শহরের উদ্দেশ্যে, যেখানে অবস্থিত উইনফল লটারি কোম্পানির হেড অফিস। বস্টন শহরের হেড অফিসে পৌঁছানোর পর জেরি সরাসরি সাক্ষাৎ করে উইনফল কোম্পানির মালিকের সঙ্গে। কোম্পানির লোকেরা খুব ম্যানেজড ভাবেই তাকে স্বাগত জানায়, তবে জেরি খুব শান্তভাবে নিজের কথা শুরু করে। সে বলে, কিছু বছর আগে পর্যন্ত আপনার এই উইনফল গেম কিভাবে চলছিল সেটা আমরা সবাই জানি। যেমন জ্যাকপট লটারি কেউই কোনোদিন জিততে পারতো না, কাস্টমার ছিল না, ক্রমাগত আয় আপনাদের কমতে থাকছিল। কিন্তু আপনি কি জানেন আপনার গেমের মধ্যে একটা দুর্বল দিক ছিল যেটা অনেকেই ধরতে পারেনি? কিন্তু আমি আর কিছু হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এই দুর্বল দিকটা খুঁজে বার করেছি। তারপরে বেশ কয়েক মাস ধরে আমরা এই দুর্বলতাকে ব্যবহার করে লটারি জিতে চলেছি, এবং ফলস্বরূপ আমাদের এই জিতের প্রমাণ দেখে আপনার উইনফল গেমে কাস্টমার প্রচুর বেড়েছে। মোট কথা হলো, আমরা এই দুর্বল দিকটা জানতে পেরে তার সুবিধা নিয়েছি ঠিকই, কিন্তু এর কারণে আপনার কোম্পানিতে প্রচুর কাস্টমার অ্যাড হয়েছে, মানে হিসেব মতো আপনার লাভই হয়েছে। মালিক কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, ভালোই হলো আপনি আমাদের ভুল ধরিয়ে দিয়েছেন, কিন্তু এখন আমরা কি করতে পারি? জেরি এবার সোজাসুজি উত্তর দেয়, উইনফল লটারির নিয়মে একটা পরিবর্তন আনুন। মাসের মধ্যখানে যেন কোনোভাবেই কেউ রোল ডাউন না করতে পারে, এর উপর নজর রাখুন। আগে যেমন মাসের শেষে রোল ডাউন হতো, তেমন চলতে থাকলেই সমস্ত কাস্টমাররা সঠিক নিয়মে গেম খেলতে পারবে। ব্যাস, শুধু এটুকুই বলার ছিল। এবং মালিক সম্মতি জানিয়ে বলেন, ঠিক আছে, আমরা অবশ্যই এভাবে পরিবর্তন আনার চেষ্টা করব। এদিকে টাইলার এবং এরিক লক্ষ্য করে যে এখন আর উইনফল লটারিতে আগে থেকে রোল ডাউন করার কোনো নিয়মই নেই, কারণ কোম্পানি নিয়ম সম্পূর্ণ নতুন রূপে সাজিয়ে দিয়েছে। এবারে টাইলারের মনে তো বিভিন্ন রকম চিন্তা ঘুরপাক খেতে শুরু করে, ইনভেস্টারদের টাকা সম্পূর্ণ তার হাতে তুলে দেওয়া, এবং সে ইনভেস্টও করে ফেলেছে। এদিকে এরিক কিন্তু বেশ বাস্তববাদী হয়ে জানায়, এখন তো আমাদের সামনে আর কোনো পথই খোলা নেই। কয়েকদিন বাদেই সেই সাংবাদিক মেয়ে মায়া জর্ডন জেরির বাড়ির ঠিকানা খুঁজে বার করে সেখানে চলে আসে। মায়া সরাসরি তাকে জিজ্ঞাসা করে, তুমি আর তোমার স্ত্রী হোটেলে 11 দিন ভাড়ায় থেকে লটারির টিকিট গোনো? এটা তো অনেক পরিশ্রমের কাজ, তোমাদের এত আগ্রহ থাকে কিভাবে? জেরি শান্তভাবে জানায়, হ্যাঁ, এটা অনেক কাজ ঠিকই, তবে আমাদের দুজনের জন্যই এটা এই বয়সে একটা নতুন অ্যাডভেঞ্চার বলে মনে হয়। মনে করি না আমরা কাজ করছি, এবং আমাদের সৎ উদ্দেশ্য রয়েছে, এই কারণেই আমরা এর মধ্যে এত শক্তি পাচ্ছি। এবং অবশেষে বুঝতে পারে জেরি আসলে পুরো শহরের মানুষকে কিভাবে সাহায্য করে চলেছে। সে দেখে জেরি এই কাজ শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং এক বড় সামাজিক উদ্দেশ্য নিয়ে শহরের লোকেদের উন্নতি করতে সহায়তা করছে। এবারে একদিন জেরি আর মার্চ আবারও বিলের দোকানে এসে পৌঁছায়, এবং তারা সিদ্ধান্ত নিয়ে নেয় এটাই হবে তাদের শেষ লটারি খেলা, আর এর থেকে অর্জিত টাকা দিয়ে তারা শহরের উন্নতি করার জন্য একটা নতুন ব্যবসা খুলবে। কিন্তু হঠাৎ করে তারা লক্ষ্য করে উইনফল লটারির মেশিন দোকান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জেরি আর মার্চ দ্রুত দোকানের ভিতরে ঢুকে বিলকে জিজ্ঞাসা করে। বিল জানায়, তোমরা কি নিউজ পড়োনি? লটারির পুরো লাইসেন্স আমার দোকান থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং সাথে ওই সব দোকানগুলো থেকে যেখান থেকে অতিরিক্ত টাকা উঠছিল। তারা নিউজ পেপারে দেখতে পায় টাইলারের ফটোটা ছাপানো হয়েছে এবং লেখা হয়েছে সে কিভাবে উইনফল কোম্পানির পেজ হ্যাক করে কুকর্ম চালিয়ে যেত। আসলে ওই নিউজ পেপারের সাংবাদিক মহিলা মায়া জর্ডন পুরো বিষয়টা যাচাই করে দেখেছিল, এবং সেই কারণেই পেপার জুড়ে জেরির প্রশংসার কথাও লেখা ছিল। সে লটারির দুর্বল দিক বুঝতে পারলেও কিভাবে সেই টাকা সৎ উদ্দেশ্যে কাজে লাগিয়ে চলেছে। এদিকে টাইলারের বাবা পুরো বিষয়টা জানতে পেরে তার পড়াশোনা বন্ধ করে তাকে ইউনিভার্সিটি থেকে নিয়ে চলে যায়। কিছুদিন পর মার্চ নিউজ চ্যানেলে দেখতে পায় আজই শেষ রোল ডাউন ছিল গেমের। এটা দেখে তার ছেলের স্ত্রী জানায়, যদি তোমরা অন্য কোথাও থেকে টিকিট প্রিন্ট করাতে তবে নিশ্চিতভাবেই এইবারের গেমটা তোমরা জিতে যেতে। মার্চ জানায়, হ্যাঁ, জিততাম ঠিকই, কিন্তু এখন যেহেতু সবাই ব্যাপারটা জানে তাই সেই অনুভূতিটা আর আসতো না। তবে এটা ভেবে আমার ভালো লাগছে, ফাইনালি অবসর জীবনে এসে জেরি তার অঙ্কের প্রতিভাটা সমাজ সেবায় ব্যবহার করতে পেরে ভীষণ খুশি, কারণ তার কাছে এটা খেলার চেয়ে অনেক বেশি কিছু ছিল। মার্চ আরও জানায়, জেরি কখনোই তার প্রতিভাকে সেভাবে প্রকাশ করতে পারেনি, এবং এত সুন্দরভাবে যে এটার প্রকাশ পাবে এটা হয়তো সে নিজেও ভাবতে পারেনি। এরপর স্টিভ তাকে হঠাৎ ডাকতে আসে এবং জানায় যে শহরের শেয়ার হোল্ডাররা তোমার সঙ্গে একটা মিটিং করতে চায়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে তাদের সেই জেজ ফেস্টের থিয়েটারটা আবার পুনরায় নতুন করে গড়ে তুলে সাজানো হয়েছে, এবং হঠাৎ লক্ষ্য করে রোল ডাউনের সময় থাকতে থাকতেই শহরবাসীরা দূরের বিভিন্ন দোকানগুলো থেকে টিকিট প্রিন্ট করে এনেছে তাকে সারপ্রাইজ দেবে বলে। এটা দেখে জেরি এবং মার্চ ভীষণ খুশি হয়, আর শহরবাসীরা আবারও তাদের জেজ ফেস্ট উৎসব শুরু করে এবং আনন্দে মেতে ওঠে। ফাইনালি আমরা জানতে পারি জেরি শেষমেশ ওই উইনফল লটারি থেকে টোটাল $27 মিলিয়ন জিতেছিল, এবং এখানেই এই আবেগময় এবং সত্য ঘটনাটির সমাপ্তি ঘটে।